আসসালামু আলাইকুম। আজকে আমরা চলতরিতের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক শিখবো, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল, যেটা যে কোনো আমাদের জটিল সার্কিট সলভ করার ক্ষেত্রে খুব কাজে লাগে। তো এই কারেন্ট ডিভাইডার রুলটা আমরা যখন শিখবো, আমাদেরকে প্রথমেই একটু জানতে হবে যে কারেন্ট ডিভাইডার রুলটা আসলে কখন আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? কারণ সেম টাইপের আরেকটা রুল থাকে, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। তো এটা নিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয়, কখন কারেন্ট ডিভাইডার রুল হবে, কখন ভোল্টেজ ডিভাইডার রুল হবে। এটা ডিপেন্ড করবে তোমার সার্কিটের উপরে। দেখো, কারেন্ট ডিভাইডার রুল বলতেই আছে যে কি, যে কারেন্টকে তুমি ডিভাইড করতেছো, সো কখন তুমি ডিভাইড করবা? হ্যাঁ, তো যখন তোমার দেখা যাবে যে ভোল্টেজগুলো সেম সেম, কিন্তু তোমাকে কারেন্ট নির্ণয় করতে হবে। যখন তোমাকে বলবে যে একটা রেজিস্টর বা রোধকের দুই প্রান্তের কারেন্টে, মানে একটা রেজিস্টরের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, এক্সাক্ট ওইটা করার জন্য তোমাকে কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে হবে। তো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি তোমাদেরকে একটু বলে রাখি, যখন একটা সার্কিটের একাধিক রোধক বা একটা বর্তনীর একাধিক রোধক যখন সমান্তরালে অবস্থান করবে, তখন আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। আর যখন একটা বর্তনীর একাধিক রোধক আমার শ্রেণীতে অবস্থান করবে, তখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো এটার জন্য আরেকটা জিনিস দেখে রাখো, এই ধরো একটা সার্কিট আছে, এই সার্কিটে দুইটা রেজিস্টর দেওয়া, এই দুইটা রেজিস্টর দেখো প্রতিটার, এই যেমন ধরো এখানে এই রেজিস্টরটার এক প্রান্ত এটাও ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল যেটা ছিল এইটার সাথে যুক্ত, আর এইটারও যে এক প্রান্ত এটাও দেখো সরাসরি পজিটিভ প্রান্তের সাথেই কিন্তু যুক্ত। আবার এই প্রান্তটাও নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, এটারও এই প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে এই রোধকটার দুই প্রান্তের বিভব পার্থক্য যা হবে, এই রোধকটারও দুই প্রান্তের বিভব পার্থক্য তাই হবে। এর পরবর্তীতে দেখো আরেকটা সার্কিট, মানে এখানে আরেকটু এক্সটেন্ড করা। সো এইটার জন্য এখন কি হচ্ছে, এইটারও দেখো এই প্রান্তটা এটার সাথে যুক্ত, এই প্রান্তটা এটার সাথে যুক্ত। এর মানে এখানে এই সার্কিটের যে তিনটা রোধ ছিল, তিনটা রোধেরই একটা প্রান্ত সার্কিটের এক প্রান্তের সাথে এবং অপর যে আরেকটা প্রান্ত কমন আরেকটা, মানে আমার ভোল্টেজ সোর্সের অপর প্রান্তের সাথে যুক্ত। এর মানে সবার ভোল্টেজ সেম। তাহলে ভোল্টেজ যদি সেম হয়, তাহলে তুমি আর ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করবা না, কারণ সবারই ভোল্টেজ একই রকম, তাহলে তোমাকে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে এত কিছু বর্ণনা দিব না, আজকে আমরা জাস্ট শিখবো যে কিভাবে কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল ইজিলি মনে রাখবে এবং ওইটা আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে আসো এইটার জন্য, আমাদের বিশেষ করে যেরকম একটা সার্কিটের দুইটাই দেওয়া থাকে, মনে করো যে একটা সার্কিট দেওয়া এরকম, এই একটা আর এই একটা, আমাদের কিভাবে দিয়ে বলে, মনে করো এটার ভিতর দিয়ে আই প্রবাহ প্রবাহিত হচ্ছে, এটার ভিতর দিয়ে আই প্রবাহ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আমার রেজিস্টর 1, এটা হচ্ছে আমার রেজিস্টর 2, ঠিক আছে? সো এইটার ভিতর দিয়ে আমাদেরকে তখন বলে যে R2 এর ভিতর দিয়ে কত তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। তখন আমাদেরকে মনে করো R2 এর জন্য I2 নির্ণয় করতে হয়, আর R1 এর জন্য I1 নির্ণয় করতে হয়। সো এইটা যখন করব, এইটাই যেহেতু সবচেয়ে বেশি কমন থাকে, আনকমনটাতে আমরা তিনটার জন্য বা তার চেয়ে বেশি বা জটিল যেটা হয় ওইটার জন্য আমরা যাব। প্রথমে তুমি এটা শিখো। সো এইটা হচ্ছে সেম এই টাইপের। সো এই টাইপের যেহেতু এটা তুমি দেখো, এটা অ্যাপ্লাই করার খুব সহজ একটা ট্রিক্স থাকে, যেহেতু এটাতে মাত্র দুইটা। তাহলে যে কোনো একটা সার্কিট সলভ করতে গেলে তাহলে এটা আমার প্রধান প্রবাহ আই এর প্রয়োজন পড়বে। তাহলে প্রধান প্রবাহ আই নির্ণয় করি, মানে আই কিভাবে নির্ণয় করবো? ভোল্টেজ দেওয়া, তুল্যরোধ কি দেওয়া আছে? তুল্যরোধ দেওয়া নাই। সো তুল্যরোধ আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। এটার জন্য তুল্যরোধ কত হবে? তুল্যরোধ আর পি সমান সমান উপরে হবে এই দুইটার গুণফল, 10 আর 20 এর গুণফল কত হয়? 200, দুইটার যোগফল কত হয়? 30। এটা হচ্ছে ইজি একটা ট্রিক্স। যখন দুইটা থাকে তখন আমরা যেই কাজটা করি, উপরে হচ্ছে দুইটা গুণ দিই আর নিচে হচ্ছে দুইটা যোগ দিই। তুমি যদি ম্যানুয়াল মেথডেও করো, তুমি দেখবে এইটাতেই আসবে, তো দরকার নাই। তো আমরা সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারতেছি, এই জন্য অ্যাপ্লাই করছি। তাহলে আমরা আরও একটা ট্রিক্স এখান থেকে শিখলাম। তাহলে 20 ডিভাইডেড বাই 3 মানে 6.67, 6.67, এটা কি? ওহম। তাহলে এটার তড়িৎ প্রবাহ আই কত হবে? আই হবে হচ্ছে ভোল্টেজ কত দেওয়া ছিল? ভোল্টেজ দেওয়া ছিল 50, আর এটা নিচে হবে 20/3, 20/3, এর মানে হচ্ছে 150 ডিভাইডেড বাই 20, তাহলে 7.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করছি। এখন আমি আসল কাজটা শুরু করব। এইটুক পর্যন্ত আমরা সবাই আগেই করতে পারি, সো এইটা তোমরাও করতে পারো, কোনো সমস্যা নেই, আমি খুব ভালোভাবেই জানি। এখন আমরা শিখবো কত ইজিলি করা যায়। এখন দেখো, প্রথমে কি করব? প্রথমে হচ্ছে I1 এর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে এটা নির্ণয় করব। সো I1 সমান সমান কি লিখব? I1 সমান সমান লিখব হচ্ছে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ গুণ উপরে কি লিখবো জানো? উপরে হচ্ছে I1 এর জন্য নির্ণয় করতেছি না, অতএব I1 কে বাদ রেখা
পাশেরটা লিখব, তাহলে উপরে লিখব হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। শেষ। এখন তাহলে করো, মান বসায় দাও। I1 আর I এর মান হচ্ছে কত 7.5 ইন্টু উপরে R2 মান কত, R2 মান হচ্ছে 20, আর এই দুটোর যোগফল কত, যোগফল হচ্ছে 30। ঠিক আছে, ঘটনাটা কি ঘটছে যে শুধুমাত্র I1 নির্ণয় করব। I1 কার ভিতর দিয়ে যাচ্ছে, রেজিস্টার 1 নাম্বার রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে। সো এটার জন্য কি করব, যার জন্য করতেছি, যার জন্য প্রবাহ নির্ণয় করতেছি তাকে বাদ রেখে অপরজন যেজন আছে তার উপরে পাঠাই দেব, আর নিচে দুইটা যোগফল দিয়ে দিছি। I2 সেম হবে, I2 হবে সেম। প্রথমে I দ্বারা গুণ করলাম, কাকে গুণ করব, নিচে আগের মতো R1 প্লাস R2 বসায় দাও, R1 প্লাস R2 বসায় দাও। এখন কেউ বলতে পারো যে তারা তো সমান্তরালে অবস্থান করতেছে, তারা তো শ্রেণীতে অবস্থান করতেছে না, কেন R1 প্লাস R2 দিলাম? এটা হচ্ছে আসলে ম্যাথমেটিক্যালি করতে করতে আসছে, তোমার জানার দরকার নেই, তুমি জাস্ট এটা বলছি, তুমি শুধু ট্রিক্স অনুসারে এটা বসাই দিবা। তার জন্য করতেছি, 2 নাম্বারটার জন্য করতেছি, তাহলে 2 নাম্বার বাদ রেখে অপরজনকে 1 নাম্বারের রোধের মানটা বসায় দাও। 1 নাম্বারের রোধের মান কত ছিল, 10 ওহম। ঠিক আছে, 1 নাম্বারটার জন্য বসাই দিবা, তাহলে সমান সমান হবে 7.5 ইন্টু নিচে সেই আগের মতো 30 থাকতেছে আর উপরে 10 থাকতেছে। এখন তুমি চাইলে মান বসাই দিতে পারো। সো 2/3, এটা 2/3 মানে এখানে হচ্ছে হয় 5, আর এটা হচ্ছে 1/3, এখানে হয় হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এবং এই দুটো তুমি আবার যোগ করো, তুমি এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কি হবে জানো, এই দুটো যোগ করলে আবার তার মূল প্রবাহ যে I ছিল I এর সমান হবে, যেটা আমরা কিরশফের যে দুইটা ল ছিল না, মনে আছে কিরশফের যে দুইটা ল, ওই দুইটা ল থেকেই কিন্তু আসে। সো ওইটারে কিন্তু ভেরিফাই করে। ঠিক আছে, এটা হচ্ছে কার জন্য, এটা শুধুমাত্র যখন দুইটা রোধক থাকবে তাদের জন্য। এবং এইখানে যে একটা প্রশ্ন থাকে যে তারা ছিল সমান্তরালে, আমি এরকম কেন শ্রেণীর মতন করলাম, এইটার কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু থেকে যায়, এটার আনসার তুমি এখানে পাবা না। হ্যাঁ, এটার আনসার এখানে পাবা না। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা দুইটা নিয়ে যেহেতু করছি, এই দুইটার কনসেপ্টে তুমি সবসময় সার্কিট সলভ করতে পারবা না, তোমাকে একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। যদি তুমি 3টা করো, 3টা করলে তোমার এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন আসলে আমরা আরেকটা বাড়াই দিছি। ঠিক আছে, এখন আমরা আরেকটা বাড়াই দিছি, আরেকটা যেহেতু বাড়াই দিছি তাহলে কি করতে হবে, এটার জন্য আবার আমার মূল প্রবাহ নির্ণয় করতে হবে, কারণ এখন তো আমার রোধক কয়টা, 3টা। তাহলে আমি এটার জন্য এখন RP মানে তুল্য রোধ নির্ণয় করি। সো এটার জন্য তুল্য রোধ কিভাবে নির্ণয় করব, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু কিন্তু আমরা সবাই জানি যে কিভাবে সমান্তরাল সমবায় যখন আমাদের রোধক থাকে তখন এটার তুল্য রোধ নির্ণয় করতে হয়। সো এই জায়গাটা তোমরা চাইলে একটু স্কিপ করলেও পারো, সমস্যা নেই, যে পারো না সে শুধু আমার সাথে সাথে করলেই হবে। এগুলোর প্রতিটার মান বসাই দিব, 1/10 প্লাস 1/20 প্লাস 1/50 ইনভার্স 1 সমান সমান এখন যা হবে আর কি, 1/10 প্লাস 1/20 প্লাস 1/50। যেহেতু ক্যালকুলেটরে করবো অতএব এই আকারে করতেছি। ঠিক আছে, ইনভার্স 100/17, 100/17 বা চাইলে কেউ দশমিকেও লিখতে পারো 5.88 কি ওহম। এটা কি নির্ণয় করলাম, এটা হচ্ছে তুল্যরোধ নির্ণয় করছি। তুল্যরোধ নির্ণয় করার পর এখন তার মূল প্রবাহটা নির্ণয় করবো, আসলে প্রবাহ কত, কারণ আমাদের লাগবে হচ্ছে I এর মানটা। সো I ইজ ইকুয়াল টু কি, I ইজ ইকুয়াল টু V/R। তাহলে V কত 50 আর R কত, R হচ্ছে তুমি চাইলে এটা বসাইতে পারো, চাইলে এটা বসাইতে পারো, আমি ভগ্নাংশ আকারটাই বসাবো। তাহলে 50 ডিভাইডেড বাই আনসার 17/2 8.5 অ্যাম্পিয়ার। শেষ। এটা হচ্ছে আমার সম্পূর্ণ বর্তনীর প্রবাহ। এই যে I এর মানটা নির্ণয় করলাম। ঠিক আছে, I এর মানটা আমাদের নির্ণয় করা শেষ। এই যে I এর মান আমাদের নির্ণয় করা শেষ, এখন আমাদের কাজ হচ্ছে I1 I2 I3 নির্ণয় করব। এখান থেকে আমাদেরকে সবাইকে একটু ফোকাস করতে হবে, এই জায়গা থেকে আমাদের সবাইকে একটু ফোকাস করতে হবে। এখানে একটু দেখো, প্রথমে I1 নির্ণয় করি, I1 সমান সমান, এইবার আর উল্টাপাল্টা কোনো সূত্র দিব না, এবার একটা খুব সহজ, এবার আর একটা হইলে আরেকটা হবে, আরেকটা হইলে আরেকটা হবে, এমনটা আর দিব না। ঠিক আছে, এখন কি করব, কার জন্য নির্ণয় করতেছি, I1 মানে প্রথম যে রোধকটা ছিল তার জন্য। তাহলে এটার জন্য উপরে লিখি 1/R1। নিচে কি লিখব, নিচে হচ্ছে প্রতিটার জন্য লেখা দিব,
10 ছিল, তাহলে এটা হচ্ছে 1/r1 প্লাস 1 এইভাবে লিখি, নাহলে তোমরা আবার বুঝবা না। 1/r1 1/r2 প্লাস 1/r3। ঠিক আছে, এখন এই আকারে লিখছি। এখন প্রতিটার জন্য সেম হবে। i2 যখন নির্ণয় করতে যাবা, i2 এর বেলাতেও সেম, সম্পূর্ণ i ইনটু উপরে দিতে হবে কি, উপরে হচ্ছে 1/r2, যেহেতু r2 এর জন্য নির্ণয় করতেছি। i2 কি r2 এর জন্য না, মানে দ্বিতীয় রোধকের জন্য। সো উপরে যেটা ছিল, যার জন্য নির্ণয় করতেছে এখন তাকেই 1 আকারে দিতে হবে। ঠিক আছে, তাকেই 1 আকারে দিলাম। আর এইটা প্রতি বেলাতেই সেম, এই যে পোর্শনটুকু এটা প্রতি বেলাতেই সেম থাকবে। সো এই জায়গাটা আমি কি করি, আচ্ছা এটা আমি একদম কপি পেস্ট করে দিই, এটা একদম সেম থাকবে। ঠিক আছে, এখন যদি আমরা i3 এর জন্য নির্ণয় করি, i3 এর জন্য একদম হুবহু সেম থাকবে। তো আগে এটার মান আমরা নির্ণয় করি, এটার মান নির্ণয় করার পর আমরা i3 ও নির্ণয় করব। ঠিক আছে, তো এখন আমরা দেখি। আচ্ছা, এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুই তো এখানে করছিলাম। এখানে শুধু ইনভার্স দেওয়াতে 100/17 হয়েছিল। যদি ইনভার্স না দিতাম, এই মানটার এই ভ্যালুটা কি আসতো, 17/100 না? সেটারই সরাসরি এখানে বসাই দিতে পারি আমি। তো আমি ওই কাজটাই করবো। সবসময় যে তুমি এরকম ফ্যাসিলিটি পাবা তাও না, অনেক সময় হইতে পারে তোমাকে এগুলা কিছুই দেয় নাই, তোমাকে প্রতিটার তুল্য রোধ নির্ণয় করতে হয় নাই, তোমাকে সরাসরি আয়ের মান দিছে। সো তখন তোমার কি করতে হবে, তখন তোমাকে আবার এই কাজটা পরবর্তীতে করতে হবে। এই ম্যাথে আগে করছি, যদি তোমাকে না করো পরবর্তীতে করবা। আচ্ছা, এখন মানটা নির্ণয় করি। মানটা নির্ণয় করা খুবই ইম্পর্ট্যান্ট। উপরে হচ্ছে 1/10 আর নিচে হচ্ছে এই পোর্শনটুকুর মান কত, সম্পূর্ণ এই পোর্শনটুকুর মান, এই পোর্শনটুকুর মান হচ্ছে 17/100। 17/100 এটার জন্য সেম কথা, এটা হচ্ছে 1/20, 17/100 যা আসে। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে 0.1 ডিভাইডেড বাই নিচে থাকতেছে কি 17/100, 10/17। ঠিক আছে, এটা হচ্ছে 10/17। এখন i3 নির্ণয় করতে হবে। i3 নির্ণয় করার এখন দুইটা ওয়ে, যেহেতু এখানে তিনটা আছে, আমি দুইটা খুব সুন্দরভাবে করছি। এখন 3 নাম্বারটা তুমি একইভাবে করতে পারো। আবার চাইলে সম্পূর্ণ বর্তনীর প্রবাহ তোমার জানা আছে না, সম্পূর্ণ বর্তনীর প্রবাহ কোথায়, 8.5। তুমি এই যে 8.5 থেকে এই দুইটা সংখ্যার যোগফল বাদ দিলেও পারো, যেইটা ইচ্ছা ওইটাই এখন করলে পারো। মানে এটা ডিপেন্ড করবে যে তোমার পরীক্ষার খাতায় বা যেখানে তুমি করতেছো তোমার কি টাইম বেশি আছে বা তোমার কাছে কিভাবে যাচ্ছে। তোমার কাছে যদি বলে তিনটার প্রবাহ নির্ণয় করতে, যে তিনটা ব্রাঞ্চের ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে, তুমি কি করবা, তুমি জাস্ট তিনটা ব্রাঞ্চের ভিতর দিয়ে যে প্রবাহগুলো যাচ্ছে এগুলো তোমাকে নির্ণয় করতে বলছে। এখন তুমি সবগুলো করার পর লাস্টেরটাতে তো আর এত ক্রিটিক্যালি তোমাকে নির্ণয় করতে হবে না। লাস্টেরটা তুমি সবগুলোর যোগফল থেকে এতে এইটার থেকে সবগুলোর যোগফল বিয়োগ করে দিলেই পারো। তাহলে তুমি দুইটা ওয়েতেই করতে পারো। ঠিক আছে, সো আমি এটা কি করব, এটারে কপি করে রেখে দিই, নাকি এটাকে হচ্ছে কপি করে রেখে দিই। এখন হচ্ছে আমরা i3 নির্ণয় করব। সো i3 কিভাবে নির্ণয় করব, এই ওয়েতেই নির্ণয় করব। তো এটার জন্য আমার 3 হবে, এটার জন্য এখানে আমার 3 হবে। সো এখানে আমি 3 বসাই দেই, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। এখন তোমরা এইভাবে যদি মান নির্ণয় করো, যেইটা আসবে তুমি যদি এই ওয়েতে করো যে i মাইনাস i1 মাইনাস i2, তাতে যেই ভ্যালুটা তুমি পাবা তুমি সেম এইখান থেকেও সেম ভ্যালুটাই পাবা। সো আমি একটু করে দেখি। উপরে হচ্ছে 1/r3, r3 এর মান কত ছিল 50, তাহলে 1 উপরে থাকতেছে 1/50, নিচে থাকতেছে 17/100, 2/70। আমি এই ওয়েতে করলে আমার আনসার থাকতেছে 2/17। আর যদি এই ওয়েতে করি, যেটা তোমাকে বলছি যে সম্পূর্ণ প্রবাহ থেকে এই প্রবাহগুলোর ইন্ডিভিজুয়ালি প্রবাহগুলো যদি বাদ দিই তাহলে কি হয়, তাহলে হচ্ছে সম্পূর্ণ প্রবাহ ছিল 8.5 মাইনাস এটা হচ্ছে কত 10/17 মাইনাস এটা হচ্ছে 5/17। ঠিক আছে, এটা 8.5 ছিল, রাইট? আচ্ছা,
আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মিস্টেক গেছে, প্রতিবার এটার সাথে আই গুণ করা হয়নি, ঠিক আছে? প্রতিবার এটার সাথে আই গুণ করতে হবে, আই এর ভ্যালুটা তো গুণ করা হয় নাই। তা আই এর ভ্যালুটা গুণ করে দাও, আই এর ভ্যালু গুণ করলে যা আসবে তাই। এখন তাহলে তুমি এখন ম্যাচ করে দেখতে পারো, এই জায়গাটা আমি একটু মিস্টেক করছি, তো এইটা করার পর এইটার গুণ করতে খেয়াল, এখন তুমি করো, এখন সেম আসবে। হ্যাঁ, আমার এখানেও সেমই আসতেছে, অর্থাৎ আমি যদি 1 মাইনাস প্রথমটা হচ্ছে কত 10 ডিভাইডেড বাই 17 মাইনাস এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 17, 2 ডিভাইডেড বাই 70 হয়ে গেছে। এইটা তো করলে পারি, ওইটা তো করো, অর্থাৎ তিনটাই তুমি সেম মেথডে করলে পারো, অথবা লাস্টেরটাকে করবা কি, লাস্টেরটা এই মেথডে একদম শর্টকাট করে ফেলবা, শেষ। আচ্ছা, এইটা গেল তিনটা ব্রাঞ্চের জন্য। সো দুইটা ব্রাঞ্চের জন্য শেষ, তিনটা ব্রাঞ্চের জন্য শেষ। যখন তিনটা ব্রাঞ্চের জন্য শেষ, তোমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে এখানে তুমি R1 R2 R3 বসাই দিলেই কাজ হয়ে যাচ্ছে। কিভাবে করতেছি তুমি এখন জানো। এখন লাস্টে আমি নিজের মতো করে একটা দিব, ঠিক আছে? লাস্টে আমি নিজের মতো করে একটা দিব সার্কিট। এই সার্কিটের কোনো আগামাথা থাকবে না, এই মনে করো অবস্থানে অবস্থা করতেছে, এই এই ঠিক আছে, বুঝা গেছে? এই হইলো অবস্থা। সার্কিটটা তেমন জটিল না, শুধু একটু লেন্দি করলাম। এই যে দেখো কয়টা ব্রাঞ্চ, প্রধানত এখানে তিনটা ব্রাঞ্চ, এই একটা, এই একটা, এই একটা। এখন তোমাকে এটা একটু বুঝতে হবে। এখন এটার জন্য আমরা কি করতে পারি, মনে করো প্রতিটারই মান বসাই দিই। এটার জন্য দিলাম 2, এটার জন্য 2, এটার জন্য 1, তারপরে এটার জন্য 4, এটার জন্য 8, তারপরে এটার জন্য 3, এটার জন্য 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 10। আর সম্পূর্ণ বর্তনীর প্রবাহ কত দেওয়া যায়, ফোর্সের সম্পূর্ণ বর্তনীর প্রবাহ দিলাম 20। এখন আমি যদি তোমাকে বলি যে এইটার ভিতর দিয়ে I1 প্রবাহ প্রবাহিত হচ্ছে, এইটার ভিতর দিয়ে I2 প্রবাহ প্রবাহিত হচ্ছে, এবং এইটার ভিতর দিয়ে I3 প্রবাহ প্রবাহিত হচ্ছে, I1 I2 I3। এখন কিভাবে করব? এখন সেম কাজটাই তুমি করবা, আগে যেভাবে করছি এখনো ঠিক সেম ওয়েতেই করবা, শুধু একটা ডিফারেন্স থাকবে। ডিফারেন্সটা কি একটু দেখো। প্রথমে সম্পূর্ণ বর্তনীর প্রবাহ যেহেতু আমাদের জানা আছে, আমাদের তুল্যরোধ দেখো নির্ণয় করে, ওই যে ভোল্টেজ থেকে এটা এত কাহিনী আর এখন করতে হবে না, আমি তো দিয়ে দিছি। যদি না দিয়ে আমি যদি তোমাকে ভোল্টেজ সোর্স দিতাম তাহলে তুমি করতা সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতা, তারপরে তুল্যরোধ দ্বারা ওই ভোল্টেজটাকে ভাগ করতা, করলে তুমি সম্পূর্ণ বর্তনীর প্রবাহ পাইতা, ঠিক আছে? সো এখন ওইদিকে আমি আর যাচ্ছি না, আমাদের ফোকাসটা এখন শুধুমাত্র এখানে থাকবে। I1 নির্ণয় করতে হবে, আমাকে I1 নির্ণয় করতে হবে। সো I1 সমান কি জানি আমরা, সম্পূর্ণ বর্তনীর প্রবাহ ইনটু উপরে থাকবে যেই বর্তনী বা যেই ব্রাঞ্চের, বর্তনী না, যেই ব্রাঞ্চের ভিতর দিয়ে প্রবাহ নির্ণয় করতেছি ওইটা হচ্ছে 1 বাই ওইটার মান। এখন ওইটার মান কত বসাবে? এটার ক্ষেত্রে তো খুব সুন্দর বসাই দিয়েছিলাম, I1 নির্ণয় করতেছিলা, কি করছে কাজটা, যে I1 কার ভিতর দিয়ে যাচ্ছে, R1 রোধকের ভিতর দিয়ে যাচ্ছে, সরাসরি 1 বাই R1 বসাই দিচ্ছি। নিচে করছি কি, ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 বসাই দিচ্ছি, হয়ে গেছে। তো এখন কি হবে, এখন একটা কাজ করি, বলে I1 2 3 না দিই, হ্যাঁ, ABCD দিই, এটা হচ্ছে C, এটা হচ্ছে B, এটা হচ্ছে A। এখন কি করবা, এখানে কে R1 কে R2 তুমি কি জানো? তুমি জানো না। তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি এই ব্রাঞ্চের ভিতর দিয়ে প্রবাহ নির্ণয় করতেছো না, তোমাকে কিন্তু আমি IA নির্ণয় করতে বলছি, মানে এটার ভিতর দিয়ে প্রবাহ যাবে, প্রবাহ এটার ভিতর দিয়ে যাওয়ার পর এখানে দুই ভাগে ভাগ হবে, আবার একসাথে আসবে, আইসা আবার এটার ভিতর দিয়ে যাবে। তোমার এত কিছু জানতে হবে না, তুমি এই ব্রাঞ্চের ভিতর দিয়ে নির্ণয় করবে না। তাহলে প্রথমে এই ব্রাঞ্চের তুল্যরোধ, এই ব্রাঞ্চের তুল্যরোধ মনে করো RA, আর এটা নির্ণয় করে ফেলবা। সো RA কত হবে, এটা হচ্ছে 2 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে আমার সমান্তরালে যেহেতু 1, 1 আর 1 যোগ করলে 2, তাহলে শুধুমাত্র এই ব্রাঞ্চের ভিতর দিয়ে এই ব্রাঞ্চের তুল্যরোধটা হচ্ছে 2 ওহম। তুমি নির্ণয় করলেই দেখবা এই ব্রাঞ্চের তুল্যরোধ হচ্ছে 2 ওহম। এবার দ্বিতীয় B ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের তুল্যরোধ কত, এই ব্রাঞ্চের তুল্যরোধ হচ্ছে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, মানে 12।
এই ব্রাঞ্চের তুল্য রোধ কত? এটা হচ্ছে 3 3, তাহলে এখানে হচ্ছে 1.5 আর এখানে হচ্ছে 10 আর 6, তাহলে 6 10 60, 60 ডিভাইডেড বাই হচ্ছে 16, 60 ডিভাইডেড বাই 16, তাহলে এটা হচ্ছে 1.5 যোগ 60 ডিভাইডেড বাই 16, যোগ করলে যা হয় তাই আর কি। 1.5 যোগ 60 ডিভাইডেড বাই 16, 5.25। এটা হচ্ছে কার জন্য নির্ণয় করছি? আরসি। এবার বুঝতে পারছো কাহিনী কি করছি? এখন যেহেতু তোমাকে এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই তিনটা ব্রাঞ্চের ভিতর দিয়ে আমি বলছি, তাহলে এখন তুমি কি করবা? প্রথমে এই ব্রাঞ্চ করার জন্য এই ব্রাঞ্চটার যতগুলা রোধ ছিল এগুলার তুল্য রোধটা নির্ণয় করবা। বি ব্রাঞ্চ সি ব্রাঞ্চ করার সময় কি করবা? সি ব্রাঞ্চের যতগুলা রোধ ছিল এগুলার তুল্য রোধ নির্ণয় করবা। তারপরে এই যে একটা ব্রাঞ্চ ছিল এটার যতগুলা রোধ ছিল সবগুলার তুল্য রোধ নির্ণয় করবা। করে আমি এখন এবিসি একটা সাজায় রাখছি না? এখন দেখো, এখন আমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কার জন্য নির্ণয় করতেছি? নির্ণয় করতেছি হচ্ছে এ ব্রাঞ্চের জন্য। তাহলে আই এ ইজ ইকুয়াল টু আই ইন্টু 1/RA ডিভাইডেড বাই 1/RA প্লাস 1/RB প্লাস 1/RC। এই যে এখন ঠিক আছে, কারণ এখন এই সম্পূর্ণ বর্তনী, এই যে রোধটা দিছি এটা সম্পূর্ণ বর্তনীতে একটা রোধ হয়ে গেছে, এখানেও সম্পূর্ণ বর্তনীতে একটা রোধ আছে, এখানেও সম্পূর্ণ বর্তনীতে এই মুহূর্তে একটা রোধে কিন্তু অবস্থান করতেছে। ঠিক আছে, মানে সার্কিটটা তুমি যদি আঁকো, সার্কিটটা আঁকলে এরকম হইতো। এটা ছিল 2 হয়ে গেছে তুল্য রোধ, এটা কত? এটা হচ্ছে 12 হয়ে গেছে, আর এটা কত? এটা হচ্ছে 5.25 হয়ে গেছে। এখন তুমি চাইলে প্রতিটা, এটা হচ্ছে আমার এ ব্রাঞ্চ, এটা হচ্ছে বি ব্রাঞ্চ, এটা হচ্ছে সি ব্রাঞ্চ, এখন প্রতিটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদাভাবে সেম সূত্র অ্যাপ্লাই করবা, সেম ভাবে এখন হয়ে যাবে। কারণ এরপরের যে অংশটুকু এইটা একটু আগে মাত্র বুঝে আসছি, এবার এটা তুমি পারবা। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। প্রথমটাতে তাইলে এরকম উল্টাপাল্টা করছিলাম কেন? প্রথমটাতে এত ইজি একটা সূত্র কোথা থেকে পাইছিলাম? প্রথমটার জন্য এবার একটু বলি, একদম প্রথমটার জন্য এবার বলবো। আসো, আচ্ছা, এখন যেটা কথা হয়েছে এটা আমরা এখন বুঝতে পারছি তো, যে যদি এর থেকেও জটিল কিছু দেয়, ভিতরে যদি অনেক পেঁচায় থাকে, প্রতিটা ব্রাঞ্চকে প্রথমে ভাগ করব। আবার যদি আরো পেঁচাইতে পারে চাইলে কি করতে পারে? তোমাকে শুধু আই এ না বলা, তোমাকে বলতে পারে যে এইটার ভিতর দিয়ে কত তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। তখন প্রথমে তোমাকে আই এ নির্ণয় করতে হবে। আই এ নির্ণয় করার পর আবার ওই আই এ কে প্রধান প্রবাহ ধরে তোমাকে এইটার জন্য আবার এটার উপরে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। আবার তোমাকে যদি এখন বলে, আমি একইভাবে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, যদি বলে এই দুইটার ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, তোমাকে যদি ইন্ডিভিজুয়ালি বলে কি করবা? এই দুইটা তো সমান্তরালে নাই, তাইলে তো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবে না। তোমারে বলছে আইদার এইটা ওর এইটা, যে কোনো একটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে। যখন দুইটা রোধ শ্রেণীতে অবস্থান করবে, তাদের ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। ঠিক আছে, তার কারণ দেখো, এখান দিয়ে মনে করো 10 অ্যাম্পিয়ার প্রবাহ আসতেছে, এইটার ভিতরে ঢুকলো, ঢুকার পরে এখন এইটার ভিতরে ঢুকার পর মনে করো সামহাও 5 অ্যাম্পিয়ার এটার ভিতর দিয়ে প্রবাহিত হইল। তোমাকে যে, তুমি প্রশ্নটা আগে বুঝো আমি কি বলছি। আমি বলছি যে তোমাকে পরীক্ষক, মনে করো এটার নাম হচ্ছে R1 আর এটার নাম হচ্ছে R2, তোমাকে বললো যে R2-র ভিতর দিয়ে কত তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়েছে। তো তুমি প্রথমে কি করবা? IB নির্ণয় করবা, করলা, করার পর এখন তুমি দেখতেছো যে তারা তো শ্রেণীতে অবস্থান করতেছে, তারা তো সমান্তরালে নাই, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এইটার প্রবাহ আর এটার প্রবাহ কিভাবে নির্ণয় করবো? এটা তোমাদের জানার জন্য একটু জানায় রাখি, যখন দুইটা শ্রেণীতে অবস্থান করবে, প্রত্যেকের ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে এবং প্রবাহটার মান হচ্ছে এই যে আরবি। এটার ভিতর দিয়েও আইবি যাবে, এটার ভিতর দিয়েও আইবি পরিমাণ প্রবাহ প্রবাহিত হবে। কেন? কারণ মনে করো এখানে 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার আসতেছে, আসার পরে ওর ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার গেল, কথার কথা ধরে নিলাম, তাহলে বাদ বাকি 5 অ্যাম্পিয়ার কোনখান দেওয়া যাবে? আলাদা ব্রাঞ্চ তো নাই। আর এরকম যখন সমান্তরালে থাকে তখন কি হয়? ওর ভিতর দিয়ে যেই পরিমাণ যায় বাদ বাকিটুকু ওর ভিতর দিয়ে যায়, যার কারণে দেখা যায় প্রত্যেকের প্রবাহ যোগ করলে আবার তার প্রধান প্রবাহর সমান প্রবাহ পাওয়া যায়। বুঝা গেছে? আচ্ছা, এখন তোমাদের লাস্টে ওই যে প্রথম যেটা আমি স্কিপ করে আসছিলাম, যে একটা সহজ আমরা সার্কিট আঁকছিলাম, এই সহজ সার্কিটটাতে একটু ডিফারেন্ট একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম। মানে তোমাদেরকে এইটা যেই সিস্টেমে শেখানো বা এইটা যেই সিস্টেম, এটা হচ্ছে রিয়েল সিস্টেমে শেখানো, কিন্তু ওইটার সিস্টেমের সাথে প্রথমটার মিল নাই। কেন মিল নেই? তাহলে প্রথমটা মনে করো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটার ভিতর দিয়ে I2 প্রবাহ যাচ্ছে, এটার ভিতর দিয়ে I1 প্রবাহ যাচ্ছে,
প্রধান প্রবাহ হচ্ছে আই। তাহলে পরে যে তিনটা ব্রাঞ্চের জন্য যে সূত্রটা শিখেছিলাম ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। ওই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয়, I1 সমান সমান I ইন্টু উপরে I1 নির্ণয় করতেছো, সো এখন I1 কার জন্য, R1 এর জন্য, তাহলে 1/R1, নিচে কি হবে 1/R1 প্লাস 1/R2 দিলাম সমান সমান I ইন্টু উপরে 1/R1ই থাকবে, নিচেরটা করলে কি হয়, নিচেরটা করলে হয় হচ্ছে R1 প্লাস R2, ঠিক আছে, ডিভাইডেড বাই R1 ইন্টু R2। এখন দেখো এটার মধ্যে এই R1 আর এই R1 এলিমিনেট হবে, যদি হয় তাহলে কি হচ্ছে, তাহলে এই R2টা একদম উপরে উঠে যাবে, R2 R1 প্লাস R2 ইন্টু এই যে আইটা যেটা ছিল এটা পরে লিখে দিলাম, শেষ। এখন দেখো এজন্যই প্রথমে I1 এর জন্য যখন দুইটা ব্রাঞ্চ থাকে তখন I1 এর জন্য নির্ণয় করতে বলি কি, যে নিচে ডিরেক্ট দুইটার যোগফল দিবা আর উপরে যার জন্য করবা তার অপোজিট রোধকটার মান বসাই দিবা। R1 এর জন্য করতেছিলা R2 এর মানটা বসাই দিবা। একইভাবে তুমি এখন R2 এর জন্য করো, দেখবা সব কিছু সেম আসবে। এই যে R2 এর জন্য আমি যদি করি I ইন্টু 1/R2, এটা হচ্ছে প্রকৃত নিয়ম। এই ওয়েতে তুমি যদি প্রথম থেকে শিখো তাহলে 2টা ব্রাঞ্চ, 4টা ব্রাঞ্চ, 10টা ব্রাঞ্চ থাক, তোমার জন্য সমস্যা নাই। তো সমস্যা হয় কি, আমরা সরাসরি এই সূত্রটা শিখি, আমরা একটাই শিখি, সরাসরি এই সূত্রটা শিখি, যার কারণে 3-4টা ব্রাঞ্চ হলে আমাদের প্রবলেম হয়ে যায়। সো এটা কি হবে, I ইন্টু উপরে থাকতেছে 1/R2, নিচে থাকতেছে R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আমি যদি এখানে R2 এলিমিনেট করি তাহলে আমার কি থাকবে, তাহলে আমার I ইন্টু R1 প্লাস R2। এই যে দেখো I2 করতেছিলাম, I2 কার জন্য ছিল, দ্বিতীয় রোধকের জন্য। যেহেতু দ্বিতীয় রোধক নিয়ে কাজ করতেছি তাহলে I2 সমান প্রধান প্রবাহ ইন্টু নিচে হচ্ছে দুইটার যোগফল আগেরটার মতোই, আর যারে নিয়ে কাজ করতেছি তার অপর রোধকটা উপরে মান বসাই দিছি, শেষ। এই জন্য আমি প্রথমেই দুইটার জন্য একবার দেখাই নিছিলাম, যে দুইটার জন্য যখন করব তখন সরাসরি তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করলেও পারো। বুঝা গেছে? সো এই ছিল আমাদের কারেন্ট ডিভাইডার রুল। আর কারেন্ট ডিভাইডার রুলে এর থেকে বেশি কিছু নেই, তুমি জাস্ট এই ওয়েতে করলেই হবে। মানে কিভাবে আসছে না আসছে প্রতিবেদন তোমার খাতায় কেউ দেখতে চাবে না, তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারলে হয়েছে, এটা দ্বারা তুমি ম্যাথ সলভ করতে পারলে হয়েছে। তো আশা করি সবাই ক্লাসটা অনেক এনজয় করছো। আর এটার সম্পর্কে যে আমাদের কারেন্ট ডিভাইডার রুল সম্পর্কে নেক্সট আরেকটা ভিডিওতে জানাই দেওয়া হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম।